পরে লাইভ আসলাম। অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখনো ক্রাইসিস কাটিয়ে উঠতে পারিনি, ক্রাইসিসের মধ্যে দিয়ে আছি। তো আসলে আমি সাংবাদিক, আমি কোনো মতামত প্রকাশ করতে পারবো না, কথা বলতে গেলে আমার মানে বাকবিচার করে কথা বলতে হবে, এটা অনেক কিছু, মানে বিধি নিষেধের শেষ নাই, মানে হাত পায়ে দড়ি বাঁধা। ঠিক আছে, স্বাধীনতা তো নাই কোনো কিছুর, হাত পায়ে ধরলাম, মানে আমার কাজ হচ্ছে শুধুমাত্র এক জায়গায় ঘটনা ঘটছে নিউজ করবো যে এই ঘটনাটা ঘটছে, নিজে যে আমি একটা মানুষ, আমারও যে একটা মতামত থাকতো, এটার কোনো মানে অগ্রাধিকার মানা নেই। ঠিক আছে, তারপরও নিউজের বেলায় দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের নিউজ করতে পারবো না, এই নিউজ করা যাবে না, ওই নিউজ করা যাবে না, এর বিরুদ্ধে নিউজ করা যাবে না, ওই দলের বিরুদ্ধে নিউজ করা যাবে না, মানে কি। তো আমি আসলে কি, এখন আমি একটু বলি, ঠিক আছে, যে আমি যখন ক্লাস 7-8 পড়ি, তখন থেকে আমি মানে চিন্তা করতাম যে সবচেয়ে পৃথিবীতে মহান ব্যক্তি কারা, বা কারা সবচেয়ে মানে সম্মানিত, ঠিক আছে, বা চিন্তাশীল কারা ছিল। তো আমি ছোটবেলা থেকে দার্শনিক যারা, তাদেরকে ভালো লাগতো, আমার সক্রেটিসকে সবচেয়ে বেশি ভালো লাগতো। ঠিক আছে, সক্রেটিসের অনুপ্রেরণায়, তার জীবন দর্শন থেকে, তারপর আরো অনেক ব্যক্তি, কার্ল মার্কস, অনেকের কথা বলা যায়, লেনিন, তারপর এরিস্টটল, টলস্টয়, অনেকের জীবন দেখার পরে আমার দার্শনিক হতে ইচ্ছে করতো। আর দার্শনিক হওয়ার জন্য আমি মনে করতাম আমার সব ধরনের জ্ঞান লাগবে, মানে ভালো মন্দ সব ধরনের জ্ঞান। ঠিক আছে, আমি সোর, স্যাসর, মাদক, হুজুর, ঠিক আছে, থেকে শুরু করে মানে এমন কোন লোক নাই তাদের সাথে মিশি নেই, তাদের সাথে চলাফেরা করে সেইখানে যাই নেই। ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্সটা আমি নেই। কারণ আমি মনে করতাম যে আমার দার্শনিক হতে হলে সব ধরনের জ্ঞান আমার লাগবে, সবকিছু সম্পর্কে আমার নলেজ লাগবে, আর দার্শনিক হতে হলে তার জন্য সব জ্ঞান বই, মানে সবকিছু বৈধ, এটাই মনে করতাম। মানে আমি বই পড়তাম, ক্লাসে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, একদম মানে আমার জীবনে খারাপ স্টুডেন্ট আমি দেখি নেই। ঠিক আছে, কিন্তু আমি প্রচুর বই পড়তাম, সারাদিন বই পড়তাম। এখন যেমন সারাদিন মোবাইল টিপি, ঠিক আছে, আগে তেমন বই পড়তাম আমি। যদি কোথাও যাইতাম, আগে সেই জায়গায় বাজার লাইব্রেরিতে যাইতাম, 500-600 পেজের বই, বিভিন্ন প্রবন্ধ, উপন্যাস, বিভিন্ন ম্যাগাজিন, এটা সেটা আমি ক্লাস 4-5 থেকে মানে পত্রিকা পড়ি। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে আপনার ওই ডক্টর জাকির নায়েক, তারপর শার্লক হোমস থেকে শুরু করে তারপর ডেল কার্নেগি, বিভিন্ন ধরনের বই, মানে সব বড় বড় বই পড়তে 500-600 পেজের নিচে যদি কোনো বই হাতে আসতো, মানে বই ভিতরে পড়ে না। ঠিক আছে, 2008-10 সাল থেকে আমি লেখালেখি করি। আমার লেখালেখি নিয়ে কামরুল ইসলাম দীপু আরো অনেকে প্রতিযোগিতা মানে করছে। আমার তখন নাম ছিল নীলচন্দ্র, ফেসবুকের নাম। তো নীলচন্দ্রের লেখার ভক্ত ছিল অনেক। ঠিক আছে, অনেক মেয়ে ছেলে, অনেক ফ্যান ছিল নীলচন্দ্রের লেখার। ঠিক আছে, আমি ফিলিস্তিনি নিয়ে একটা গল্প লিখছিলাম। তো গল্পটা 3-4 পৃষ্ঠার। ঠিক আছে, একটা রাত্রির ট্র্যাজেডি ফিলিস্তিনের একটা ফ্যামিলির। ঠিক আছে, তো আমার বাবার কাছে আমি দিয়েছিলাম গল্পটা পড়তে, আব্বা গল্পটা পুরোটা পড়ছে, এবং গল্পের ভিতরে একটা বানামে ভুল আছে সেটা বের করেছে। আব্বার কাছে আসছে একজন মাল কিনতে, আব্বা সেটা মাল বিক্রি করে নাই, একজন কাছে টাকা মানে খুচরা করতে, খুচরা দেয় নাই। ঠিক আছে, আমার লেখালেখিতে আমি জীবনে কখনো শুনি নাই যে সোলারদের লেখা। আমার ক্লাসের বন্ধুরা বলতো, তুই কথাবার্তায় খ্যাত, এলাকার ভাষায় কথা কস, গ্রামের ভাষায়, কিন্তু লেখালেখি এমনি কেমনি করস। ঠিক আছে, তো এটা হচ্ছে, আমি ধরনের গল্প লিখতাম, কবিতা লিখতাম, প্রবন্ধ লিখতাম। আমি মানে একটা যে কোনো সিচুয়েশনে ইনস্ট্যান্ট গল্প তৈরি করতে পারতাম, ইনস্ট্যান্ট। আপনি ধরেন এখন বলতেছেন যে ভাই আমি রাস্তা দিয়ে সাইকেল দিয়ে চলে যাচ্ছি, এটা আমার একটা গল্প বানাই বলেন, ইনস্ট্যান্ট আমি গল্প বানাই বলবো, ইনস্ট্যান্ট। এবং আপনি গল্পের যদি বলেন ভাই লাস্টের এই লিঙ্কটা থাকবে, বা আমার গল্পটা ছোট গল্প, আপনি যা চাবেন তাই, ইনস্ট্যান্ট আবৃত্তি করে। এটা কবিতা লিখতাম বা কবিতা আবৃত্তি করতে চেষ্টা করতাম, এখন মাঝে মধ্যে করি। এইগুলা কোনো কিছু আমি কারোর কাছ থেকে শিখেও নাই, জাস্ট নিজের ভিতরে কেমন হয়েছে আমি জানি না। ঠিক আছে, আপনার আমার বন্ধু যারা, ওরা খুব ইমপ্রেস হইতো যখন ওরা এরকম কল কনফারেন্সে বা বিভিন্ন বিষয়ে গল্প শুনতে চাইতো, বা একটা জিনিস নিয়ে গল্প বানাইতে বলতো, আমি যখন বানাই বলতাম, ওরা ইমপ্রেস হইতো। ঠিক আছে, তো যাই হোক, এটা আলাদা বিষয়। তো আমি যখন বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতাম, বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন করতাম, এরপর আপনার যখন বিশ্বজিৎকে হত্যা করে ছাত্রলীগের ছেলেপেলেরা, হেফাজত ইসলাম আন্দোলন আসে, হেফাজতের পক্ষে কথা বলি, তারপর রাজনীতি নিয়ে প্রচুর ঘাটাঘাটি।
মানে সারাদিন শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকতাম, রাজনীতি কে কি হইলো, দেশের পরিবর্তন দরকার, আলেম সমাজের উপর এটা সেটা নিয়ে পড়ে থাকতাম। ঠিক আছে, তো এখন আমি এই যে এত মানে পড়াশোনা করার চেষ্টা করছি, আমার বাড়িতে লাইব্রেরি একটা আছে, আমার নিজের বাড়িতে আমার একটা লাইব্রেরি আছে। ঠিক আছে, আমি জেলে গেছি, জেলে যাই মানুষ তো অনেক কিছু করে, আমি সারাদিন বই পড়তাম, মানে যে মানে 20 দিনের ভিতরে আমি 5টা বই খতম করে ফেলছি। ঠিক আছে, মানুষ আমাকে প্রথম বলতো যে ও মনে হয় জামাত করে, তারপর বলতেছে আসলে জামাত করে না, মানে জেএমবি করে না, এত পড়াশোনা করে কেমনে কেন? ঠিক আছে, তো যাই হোক, আমি আজকে সাংবাদিকতার একটা পরিচয় আমি বহন করি। তো সাংবাদিক হলে কি ভাই আমি আমার কোনো তত্ত্ব মানে কোনো দর্শন চিন্তা আমি করতে পারবো না? আমি একসময় 2013 সালে 12 সালে পাগলামি করে আমি কবি মানে প্রবন্ধ লিখে গল্প লিখে অনেক মানুষকে নিয়েছি, নিজের পরিচয় রাখতাম খুদে সাংবাদিক, মানে খুদে দার্শনিক। ঠিক আছে, তো আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দার্শনিক হওয়ার, এখন হইলাম এসে সাংবাদিক। কিন্তু আমি যেহেতু মানে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি, ধরেন আমার ভাই একজন হাফেজ, ঠিক আছে, আবার আলিয়া মাদ্রাসায় পড়ছে, সে বিভিন্ন ধরনের বই পড়তো, তার জীবনগত বই পড়া সব বই আমার পড়া। ঠিক আছে, তো যাই হোক, আমি যখন দর্শন চিন্তা পছন্দ করি, বিভিন্ন গভীর চিন্তা নিয়ে পছন্দ করি, মানে ভাবতে চিন্তা করতে, বা এটার মানে কি হবে না হবে সেটা আমি একটা কথা শুনলে অবাক হবেন, অনেক সময় এরকম হয় যে একটা মানুষ যখন আমার সামনে আসছে আমি তার চেহারা দেখে বলে ফেলতে পারি, মানে মনে আমার ভিতরে ভাসে যে ওর ফিউচার কি হবে, মৃত্যুটা পর্যন্ত কেমনে হবে। ঠিক আছে, ওর সামনে আগামীতে কি আছে। এরকম আমার লাইফে অনেক ঘটনা ঘটছে, যে একটা ছেলেকে বলে যে তোর 6 মাস পরে এটা হবে, ও 6 মাস পরে এসে আমাকে বলতে পারি তুমি কেমনে বললা, তো 100% মিলে গেল। এরকম মানে আমি যখন জেলে ছিলাম, ওই হসপিটালে দরিদ্র হওয়ার পরে এক একজনের চেহারা দেখে আমার মনে হতো কি এর লাইফে এরকম হবে, এর লাইফে এরকম হবে, এর মৃত্যু এরকম হবে, এর এইটা করে চলে আসছে, এরকম ব্যক্তিত্ব, মানে জাস্ট চেহারা দেখছি, ওর সবকিছু মানে ওর ফিউচার, ওর বর্তমান, ওর সবকিছু আমার চোখের সামনে ভাসতেছে, আমার মনে আসতেছে। এবং এটা বিশ্বাসটা এরকম যে আমি যেটা বিশ্বাস করতেছি, আমার মনে যেটা আসতেছে, এটা পরিবর্তন হওয়া সম্ভব না, এটা ঘটবেই। ঠিক আছে, মানে আমার লাইফে ছোটবেলা থেকে আমি এরকম দেখছি, যেগুলো আমি করছি, গেস করছি, বা গেস তো না, এটা মনে অন্তর থেকে আসে, এবং যেটা আসে সেটা ঘটবেই, এটার কোনো পরিবর্তন সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, এগুলো বিষয় কথা না। আমি হচ্ছে দর্শন চিন্তা পছন্দ করি, ছোটবেলা থেকে চাইতাম দার্শনিক হইতে। কারণ আমি সাংবাদিক হয়েছি দেখে যে আমি কোনো মতামত প্রকাশ করতে পারবো না, আমার ব্যক্তি কোনো স্বাধীনতা থাকবে না, এইটা না, যদি এটা হয় তাহলে এই সাংবাদিকতা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি সবসময় মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পছন্দ করি, আমি সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর। আমি বিশ্বাস করি আজকে মরলে কালকে 3 দিন, আজকে এখন যদি সোহেল ওয়ালাদার মারা যায়, আমার লাশটা একটা গাড়িতে উঠাইতে চাবে না, আমার লাশটা একটা নৌকা বহন করতে চাবে না, এটা বাস্তব। আমি এখন প্রাণ হারাবো, আমাকে এখান থেকে সরানোর জন্য সবাই চেষ্টা করবে, আমার পাশে পর্যন্ত কেউ ঘুমাবে না। তো এই জীবনটার মানে কি আছে, মানে এত মানে এত হিসাব নিকাশ, এত টাকা পয়সা, এত বাহাদুরি কিছু নাই। ঠিক আছে, আমি যেটা চাই এখন আমার জীবনে সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার এলাকার ভাই ব্রাদার সবাইকে নিয়ে ভালো থাকতে, যার যেটুকু পারি হেল্প করতে, এবং অন্যায়ের বিরুদ্ধে যেটুকু পারি প্রতিবাদ করে দেশের একটা সুন্দর পরিবর্তনের জন্য চেষ্টা। ঠিক আছে, এই জন্য যদি আমার খুব কাছের কেউ আমার উপর রাগ হয়, বা আমার সমাজ থেকে বিচ্যুতি ঘটে, বা আমি সবার শত্রু, যে আমার কিচ্ছু আসে যায় না ভাই, দুনিয়ার সবাই আমার শত্রু হবে, এক আল্লাহ আমার সাথে থাকবে, কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, আজকে মরলে কালকে 3 দিন, কোটালীপাড়া কামাল চেয়ারম্যান, মানে ওহিদুল হাজরা, আরো অনেক লোক যারা টাকার বস্তায় ঘুমাইতে পারে, যাদের প্রভাব অনেক বেশি, জেল খাটতেছে, কেউ পলাই বেড়াইতেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি কল্লা পাতায় ঘুমাইছে, তারা ধরে নিয়ে আসছে সীমান্ত থেকে। তো এই লাইফের তো ভাই কোনো মানে ঠিক ঠিকানা নাই, কোনো মানে নাই, তাই না? আমি আমার জীবনে যতটুকু করতে পারবো, আমি একটা মানুষের জন্য যতটুকু করতে পারবো, অন্যায়ের বিরুদ্ধে যতটুকু প্রতিবাদ করতে পারবো, আমি মরার পরে হাসরের ময়দানে আমার ততটুকু হয়তো আমার বেনিফিট হবে। ঠিক আছে, আমার জন্য যদি একটা মানুষ উপকার হয়, একটা দেশের ভালো হয়, একটু ভালো হয়, সেটা দেশের উপকার হবে। আমি কারো চামচামি করি না, আমি কারো স্বার্থবাজি করি না, আমি কারো পকেটবাজি করি না, কিচ্ছু করি না। আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না, আমি জামাতও করি না, এনসিপিও করি না, কোনো দল করি না। আমি এক আল্লাহর উপর বিশ্বাসী,
আর কারো মার্কাস, কারণ আমি যে দলে গেছি না কেন, যে দলের সাথে মিশছি, আমি এনসিপির সাথে মিশছি, জামাতের সাথে মিশছি, বিএনপির সাথে মিশছি, একদম ক্লোজ ভাবে মিশছি, বড় বড় নেতার সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু প্রত্যেকটা দলেরই একটা নিয়ম কি জানেন, আপনি সেই দল যদি একটা ভুলও করে, অন্যায় করে, আপনি সমালোচনা করতে পারবেন না, করলেই আপনি তাদের চক্ষুশূল, মানে তাদের রেসপন্সিবল করতে, প্রত্যেকটা দলের ভিতরে এই নিয়ম, একটা দলের বাইরে দেখাইতে পারবেন না, ঠিক আছে? মানে প্রত্যেকটা দল এমন তাদের কর্মীদের গোলাম বানাই রাখছে, দলের সমালোচনা করা যাবে না, মানে দল থাকবে, দল বলে ফেরেস্তা, ঠিক আছে? তার দল তো কোনো বুঝতে করতে পারে না, দলের বিরুদ্ধে কিছু সমালোচনা করা যাবে না। দলের সমালোচনা না করার মানে স্বাধীনতা থাকার কারণে আজকে শেখ হাসিনাকে ইন্ডিয়া যাইতে দিচ্ছে, আওয়ামী লীগের পতন করছে, ঠিক আছে? যেদিনকে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হলো, সেদিন ওবায়দুল কাদের শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম নেয়। আর তুই সাধারণ সম্পাদক, তুই শেখ হাসিনার পায়ে দিয়ে সালাম নিবি কেন? ঠিক আছে, শেখ হাসিনা দলের সভাপতি, তুইও দলের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, দলের একদম ওয়ার্ডের যে সাধারণ সদস্য, সেও দলের একজন পার্সন, সবাই সমান, একজনের পদ উপরে নিচে থাকতে পারে, কিন্তু কেউ কেউ চামচামি করবে না, কেউ কেউ চাকর না। কিন্তু আওয়ামী লীগ দলটা হয়ে গেছিল সব হাসিনার চাকর, যার কারণে হাসিনার একটা ভুল, ভুল তো ভুলের ঊর্ধ্বে তো কেউ না, ঠিক আছে? শেখ হাসিনার অনেক ভুল হইতে পারে, হয়েছে, ভালো মন্দ, তার আশপাশে কেউ তাকে একটা পরামর্শ দেওয়ার সাহস পায় নাই, পরামর্শ দেয় নাই, সবাই শুধু চামচামি করছে। সত্যিকার অর্থে শেখ হাসিনার পাশে যদি 5টা ভালো লোক থাকতো, তাকে পরামর্শ দিত, তাকে চোখে আঙুল দিয়ে দেখা যেত আপা এটা ভুল হচ্ছে, এটা ভালো হচ্ছে, এটা খারাপ হচ্ছে, তাহলে শেখ হাসিনা আছে গোপালগঞ্জবাসী গর্ব করে চলতো সারা বাংলাদেশে, ঠিক আছে? তো যাই হোক, রাজনীতির বিষয়টা অ্যাভয়েড করি। আমি ছোটবেলা থেকে চাইতাম দার্শনিক হইতে, ঠিক আছে? ওইটা হইতে পারি নাই, যাই হোক হয়েছি সাংবাদিক। কিন্তু সেই দর্শন চিন্তা আমার ভিতরে সারা জীবন ছিল, সারা জীবন আছে। আমি সারা জীবন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলাম, প্রতিবাদী কণ্ঠস্বরে থাকবো। আজকে যারা আওয়ামী লীগের বা বিএনপির হন, ঠিক আছে, আমাকে অপছন্দ করেন, কমেন্টে এসে গালিগালাজ করেন, এটাকে বলেন, ওটা বলে, আমার বাপের বিরুদ্ধে বাবার কাছে নালিশ দেন, আমার সংগঠনের কাছে বিচার দেন, আমার সাংবাদিক মহলের কাছে করেন, আপনারা বলেন তো, আপনারা একদম নিরেট ভদ্রলোক, আপনারা কোনো ভুল করেন নেই, অন্যায় করেন নেই জনগণের সাথে, ঠিক আছে? কারণ আপনারা অন্যায়টা মানবেন না, আপনারা সবাই আবু জাহেল হয়ে গেছেন, অন্যায়টা মানবেন না, ঠিক আছে? সে কারণে তো আমরা সবাই আবু জাহেল হই নেই, ঠিক আছে? আমরা তো হযরত ওমরের মতো হওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যে মানুষের ভালোটাও দেখবে, মন্দটাও দেখবে, বাক বিচার করবে, ঠিক আছে? আমরা তো চামচা না। আমি যদি আজকে বিএনপির মানে খুব একটা ভালো পদ দেন, চামচামি করতে পারবো না, আমাকে সঠিকটা বলতে হবে। বিএনপি ভুল করলে বিএনপির বিরুদ্ধে বলবো আমি। বিএনপির যদি একটা ভালো পদ আমাকে দেয়, তো এটা তো বিএনপি অ্যাকসেপ্ট করবে না, আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করবে না, জামাত অ্যাকসেপ্ট করবে না, এনসিপি অ্যাকসেপ্ট করবে না। এই কারণে আমি কোনো দলের সাথে নেই, জীবনে রাজনীতি করব না। আমি যদি কোনো দল করি, সেই দলে সবার থাকবে, মানে স্বাধীনতা থাকবে, মতামত প্রকাশের থাকবে, দলের ভিতরে গণতন্ত্র থাকবে। বাংলাদেশে এগুলো নাই, ঠিক আছে? আমাকে সবাই এখন মানে ফেসবুকে এসে বলে, তুমি সাংবাদিক এই ভাষা প্রয়োগ করতে পারো না, ওই ভাষা। তারা সাংবাদিকরা কি রক্ত মাংস করা মানুষ না? সাংবাদিকরা কি কোনো মানে মানে জন্মের পরে খালি মেশিন রোবট, আপনাদের খালি নিউজ দিয়ে দেবে, তার কোনো মতামত নেই? সাংবাদিকরা হচ্ছে সবচেয়ে বেশি মতামত উৎপাদনকারী। আজকে বলে দিলাম, কোনটা নিউজ হবে, কোনটা নিউজ হবে না, কোন কোন জিনিসটা মানুষ জানবে, কোনটা জানবে না, এটা সাংবাদিকরা প্রেজেন্ট করে মানুষের সামনে। সাংবাদিকরা সবচেয়ে বেশি মতামত প্রদানকারী, ঠিক আছে? কিন্তু আপনারা দেখেন সাংবাদিকরা মতামত দেয় না। ধরেন আমি আজকে একটা বিষয় নিউজ করলাম না, আপনি জানলেনই না। আমি একটা বিষয় নিউজ করলাম, আপনি জানলেন, আমি তো আমার মতামত দিয়েই দিলাম যে কোনটা নিউজ হবে, কোনটা নিউজ হবে না। আপনি কেমনে বলেন সাংবাদিকরা মতামত দিতে পারে না? ঠিক আছে, সাংবাদিক হওয়ার আগে আমি একটা মানুষ, রক্তে মাংস করা মানুষ। যেদিনকে বিশ্বজিৎকে হত্যা করা হয়, সেদিনকে আমি ঢাকা ছিলাম। আমার জাস্ট সেদিনকে একটা জিনিস ফিল হয়েছিল, বিশ্বজিতের জায়গায় যদি আমি শুয়ে আলাদা থাকতাম, আমার মা যদি বাড়ি থেকে ফোন দিত, একজন যদি ফোনটা রিসিভ করে বলতো, ঠিক আছে, মা যদি জিজ্ঞেস করতো তুই কেমন আছিস, একজন ফোনটা বলতো যে আপনার ছেলে মারা গেছে, তখন মার অবস্থা কেমন হইতো। এই ফিলটা আমার ভিতর আসে। এই ফিলটা থেকে হচ্ছে আমি হেফাজতের পক্ষ অবলম্বন করি, বিডিআর বিদ্রোহের বিরুদ্ধে কথা বলি, ঠিক আছে, ইসলামের পক্ষে কথা বলি। বিশ্বজিৎ আমার জীবনের ছিল, ঠিক আছে, একটা হিন্দু ছেলে ছিল, কিন্তু কিন্তু আমি সেখানে নিজেকে ফিল করছিলাম। আপনারা কি করেন এটা? ফিল করেন? একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন অন্যায় শিকার হয়, সেখানে নিজেকে কখন ফিল করেন? করছেন জীবনে? যদি করেন তাইলে মানে আপনি একটা মানুষ, নাহলে আপনিও ওই যে তালে তাল মিলানো, ঠিক আছে, সুবিধাবাদী জিন্দাবাদ। সোহেল আলাদার কোনোদিন শুধু সুবিধাবাদী জিন্দাবাদ না,
আমি শুধুমাত্র একটা জিনিস বিশ্বাস করি যে আমার হাত পা যদি ঠিক থাকে, শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আমাকে রিজিকের মালিক আল্লাহ, আমি কারো কাছে মাথা নোয়াবো না। আমি কোনোদিন কারো কাছে মাথা নোয়াই নাই, ঠিক আছে। যেটুকু মানে সমঝোতা করে চলছে জাস্ট ফ্যামিলির জন্য, সংগঠনের জন্য, ভাই ব্রাদারদের জন্য। আমি কাউরে ভয় পাই না, এক আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় পাই না, কোনো এসপিডিসিরও ভয় পাই না আমি, ঠিক আছে। আমি গোপালগঞ্জে থাকতে, শেখ হাসিনা ক্ষমতা থাকতে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি, সবসময়। আমাদের দোকান পুরাই দেওয়া হবে, এটা করা হবে, ওটা করা, বহুতই করছে, আমাকে এক বিন্দু সরাইতে পারে না আমার জায়গা থেকে। আমি আওয়ামী লীগের বিরোধিতা করতাম, তার মানে এই না যে আওয়ামী লীগের সব কাজকে আমি খারাপ বলতাম। আর যারা আওয়ামী লীগ করে ওরা বলুক যে আমরা সবকিছু ফেরেশতা, আমরা কোনো ভুল করিনি, আমরা কোনো অন্যায় করিনি, আমরা প্রত্যেকটা যে রাস্তার কাজ আসতো, প্রত্যেকটা কাজের শতভাগ কাজ হয়েছে, একটা কাজ দুর্নীতি হয় না, এই পারলে কুক, ঠিক আছে। কেউ তো বলতে পারবে না নিজেকে 100% ফেরেশতা বলতে পারবে না, ঠিক আছে। আমি কিছু মানুষকে পছন্দ করি, মিজানুর রহমান আজহারি, দেলাওয়ার হোসেন সাইদ, যাদের জীবনে একটা দুর্নীতিরই নেই, আমি এদের মানে আদর্শ অনুপ্রাণিত, ঠিক আছে। আমি বিশ্বজিৎকে নিজের ভিতরে ধারণ করি, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি সাংবাদিক, তার আগে আমি একজন মানুষ, এবং আমি চাইতাম দার্শনিক হতে, ঠিক আছে। আমি মানে বড় বড় বই, গভীর তত্ত্ব আলোচনা, এগুলা পছন্দ করতাম। সামনে হয়তো লেখালেখি করব, ঠিক আছে। খুব রিসেন্টলি আমি লেখালেখি শুরু করব, তখন আপনারা আবার আসিয়া গালাবেন ইনবক্সে, সাংবাদিক এবার মতামত দিয়ে লেখালেখি করছ, ঠিক আছে। তো সাংবাদিকরা শুধু মানে নিউজের লিঙ্ক দেবে যে অমুক জায়গা 5 পিছিয়ে বাসাও ধরা খাইছে, এটা মানে এটা ভালো না মন্দ না, সমাজের পরিবর্তনের জন্য কি দরকার কি দরকার না, কোনো মতামত সাংবাদিকরা প্রকাশ করতে পারবে না। অথচ সাংবাদিকরা সবচেয়ে বেশি মতামত মানে প্রদানকারী, উৎপাদনকারী, জিনিসটা মনে রাখবেন। আপনি যে নিউজটা আজকে শুনতেছেন, পত্রিকা পড়তেছেন, টিভিতে দেখতেছেন, ওইটা সাংবাদিকরাই ঠিক করে দেয় যে জনগণ কোনটা দেখবে, কোন অ্যাঙ্গেল থেকে দেখবে, সাংবাদিকরাই ওইটা ঠিক করে দেয়, ঠিক আছে। আর কোটালীপাড়া থানার বিরুদ্ধে আমি অনেক সময় পোস্ট করছি, এটা পুলিশের বিরুদ্ধে কথা বলছি। ভাই, থানার একটা সাধারণ বিষয়ের বিরুদ্ধে কথা বলতে মানুষ সাহস পায় না। আমি বলি কেন, আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে, ঠিক আছে। আমাদের আমাদের দেশে রন্ধে রন্ধে প্রত্যেকটা জায়গায় সমস্যা, ঠিক আছে। কেউ কথা বলবে না, মানে হসপিটালে আমি যে একটা করছি, আমার একটা ঘটনা ঘটছে হসপিটাল ডাক্তারের সাথে, ঘটনা ঘটছে, আমাকে সবাই বকাবকি, তুই কেন গেলি, এটা সেটা। মানে আমার মতো 10 জন পাগল যদি বাংলাদেশে থাকতো, সারা বাংলাদেশ হসপিটাল ঠিক হয়ে যেত। কোটালি হসপিটালে লিফট সমস্যা, আমার মা হাঁটতে পারে না, তাকে নিয়ে আমার 4 তলার উপরে সিঁড়ি বেয়ে উঠতে হয়, তো লিফট বছরের পর বছর সমস্যা। একটা এক্সরে মেশিনে কাজ করে না, একটা আলট্রাসাউন্ডে কাজ করে না, কোনো কিচ্ছু ঠিক নেই, কোনো কেউ কথা বলে না। একজন কোটালি করে সাংবাদিকদের দেখান তো পারলো জীবনে কোটালি হসপিটালের একটা বিষয় নিয়ে নিউজ করছে, ঠিক আছে। এলজিইডির একটা বিষয় নিয়ে নিউজ করছে, থানার একটা বিষয় নিয়ে নিউজ করছে, ঠিক আছে। সব মানে চামচা তেলবাস 2-1 জন যদি নিউজ করে, মনিরুজ্জামান জুয়েল ভাইয়ের মতো, তার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লাগে। মানে সাংবাদিকের কাজ কি ভাই, চাঁদাবাজি করার, মানে মানে লেজুর ভিত্তি করে খাওয়ায় ছাড়া কি। আর মানে সমাজের সাংবাদিকরা হচ্ছে একটা প্রতিবাদী, এটা সাহসী, সব হিজড়া, সব মানে কি বলবো, মানে হিজড়া বললেও এদের এদের মানে ভুল হবে, মানে এটা হলো প্রতিবন্ধী। কোটালি এবার আমার সাংবাদিক মানে 99% প্রতিবন্ধী এবং হিজড়া। মানুষ বললে এদের ভুল হবে, যার যে মানুষ তার বিবেক থাকে, তার একটু রক্ত থাকে, রক্ত গরম হয়, অন্যায় দেখলে তার একটু খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু এদের কিচ্ছু হয় না। এরা অন্যায় দেখলে সেখান থেকে কিছু লুফে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা যারা দেখছেন, আমার প্রতি যদি কারো ব্যক্তিগত রাগ ক্ষোভ থাকে, ভাই আমি কারো শত্রু না, যারা আওয়ামী লীগ করেন কারো শত্রু না, আমি শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। এখন আপনি যদি তার দলের কাতারে করে যান, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, ঠিক আছে। আমি চাই আপনিও ভালো হয়ে যান, আপনি সত্যিটা বুঝেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।